বায়োমলিকিউলস সেল ইউনিটের সেকেন্ড চ্যাপ্টার। তো এটাই আমরা এই ভিডিওটা পুরো সেকশনটাই কভার করার চেষ্টা করব, ঠিক আছে? তো বায়োমলিকিউলস বলতে যেটা বুঝি, বায়োলজিক্যাল অর্গানিজমের বডিতে যে মলিকিউলগুলো পাওয়া যায়, যেটা তাদের প্রিলিমিনারি, মেজর, সেকেন্ডারি যে স্ট্রাকচারগুলো আছে প্রত্যেকটার মধ্যে অ্যাজ আ কম্পাউন্ড থাকে, সেগুলোকেই একসাথে বলা হয় বায়োমলিকিউলস। এবার বায়োমলিকিউলসকে অন দ্য বেসিস অফ দেয়ার স্ট্রাকচার, অন দ্য বেসিস অফ দেয়ার চেন, অন দ্য বেসিস অফ দেয়ার ফাংশন মাল্টিপল গ্রুপে ভাগ করা হয়। একটা হচ্ছে মাইক্রোমলিকিউলস, একটা হচ্ছে ম্যাক্রোমলিকিউলস। দেখ বলছে যাদের ওয়েট 18 to 800 ড্যালটনের মধ্যে হয়, দে আর নর্মালি মাইক্রোমলিকিউলস, ঠিক আছে? তো আর যাদের ওয়েটটা 800 ড্যালটনের উপরে হয়, তারা সাধারণত হয় হচ্ছে ম্যাক্রোমলিকিউলস। তো মাইক্রোমলিকিউলসদের মধ্যে যারা পড়ে, লাইক অ্যামাইনো অ্যাসিড হতে পারে, বা নিউক্লিওটাইড হতে পারে, নিউক্লিওসাইডস হতে পারে, নিউক্লিক অ্যাসিড হতে পারে, এইগুলো হতে পারে। আর যখন আমি ম্যাক্রোমলিকিউলসের কথা বলবো, তখন সেগুলো কি কি হবে? সেগুলো হবে বড় একটা প্রোটিন কম্পাউন্ড, একটা পলিস্যাকারাইড কম্পাউন্ড, এইগুলো, ঠিক আছে? নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ, আরএনএ, এইগুলো, ঠিক আছে? যেখানে মাল্টিপল চেঞ্জ থাকবে, সেটাকে আমি বলবো একটা ম্যাক্রোমলিকিউল। যার ওয়েট, মলিকিউলার ওয়েট 800 ড্যালটনসের ওপরে হবে, সেটাকে আমি বলবো একটা ম্যাক্রোমলিকিউল। আর যেগুলো ছোটোখাটো হবে, এলিমেন্টস অফ, যেমন বলছে একটা লিপিড মলিকিউল, ঠিক আছে? এগুলো যেমন ছোটো ছোটো জিনিস, সেগুলোকে আমি বলছি মাইক্রোমলিকিউলস, ঠিক আছে? তো আমি সেকশন বাই সেকশন কভার করব। সবার প্রথমে যদি আমি কার্বোহাইড্রেটসের কথা বলি, তো কার্বোহাইড্রেটসরা কী নিয়ে তৈরি হয়? কার্বোহাইড্রেটরা তৈরি হয় হচ্ছে দুটো তিনটে জিনিস নিয়ে। সাধারণত কার্বোহাইড্রেট গ্রুপটাকে তিনটে চারটে ভাগে ভাগ করা হয়। এটা হচ্ছে মোনোস্যাকারাইডের গ্রুপ, এটা হচ্ছে ডাইস্যাকারাইডসের গ্রুপ, এটা হচ্ছে অলিগোস্যাকারাইডস, আর একটা হচ্ছে পলিস্যাকারাইডস। মোনোস্যাকারাইড মানে যখন একটা কার্বনের ইউনিট থাকবে, দ্যাট উইল বি কল্ড আ মোনোস্যাকারাইড। মানে একটা টোটাল ইউনিট থাকবে, লাইক গ্লুকোজ, C6H12O6, একখানা ইউনিট। দিস ইজ আ মোনোস্যাকারাইড ইউনিট। এবার ডাইস্যাকারাইড ইউনিট মানে যখন দুটো গ্লুকোজের ইউনিট একসাথে থাকছে, বা একটা গ্লুকোজ একটা ফ্রুক্টোজ থাকছে, দ্যাট মিনস C6H12O6 প্লাস C6H12O6, দিস ইজ আ ডাইস্যাকারাইড। এরমভাবে অলিগোস্যাকারাইড হতে পারে। অলিগোস্যাকারাইড কাকে বলবো? যেগুলো 3 থেকে 7টা ইউনিট একসাথে থাকে, দোজ আর কল্ড অলিগোস্যাকারাইড। আর 7টার উপরে যদি হয়, দ্যাট উইল বি কল্ড আ পলিস্যাকারাইড ইউনিট, ঠিক আছে? তো এইভাবে ভাগ করা হয় মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, পলিস্যাকারাইড, অলিগোস্যাকারাইডস এটসেট্রা। তো আমরা সবার প্রথমে মোনোস্যাকারাইডের গ্রুপ দেখব। মোনোস্যাকারাইডের মধ্যে যে সুগারসগুলো হয়, সেগুলো দু রকম সুগারস হয়। ওয়ান ক্যান বি আ পেন্টোজ সুগার, ওয়ান ক্যান বি আ হেক্সোজ সুগার। হেক্সোজ সুগার হলে কি 6টা কার্বন থাকবে, আর পেন্টোজ সুগার যদি হয় তাহলে 5টা কার্বন থাকবে। পেন্টোজ সুগার যদি হয়, তাহলে তার ক্ষেত্রে যে রিংটা দেখা যাবে, এরকম পেন্টাগোনাল রিং শো করবে, আর পেন্টাগোনাল রিংটাকে বলা হচ্ছে ফিউরানোজ রিং। আর যদি সেটা হেক্সোজ সুগার হয়, তাহলে এটা হেক্সাগোনাল রিং শো করবে, আর সেটাকে বলবো আমি পাইরানোজ রিং, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা সবার প্রথমে সিম্পলেস্ট ফর্ম দেখব, মানে মোনোস্যাকারাইডের সিম্পলেস্ট ফর্ম, দ্যাট ইজ আ হেক্সোজ সুগার, দ্যাট ইজ গ্লুকোজ, ঠিক আছে? আচ্ছা, গ্লুকোজের এখানে একটা ওপেন চেনের স্ট্রাকচার দেওয়া হচ্ছে। গ্লুকোজ একটা অ্যালডোজ সুগার। অ্যালডোজ সুগার মিনস গ্লুকোজের মধ্যে অ্যালডিহাইড গ্রুপ থাকে। এই যে প্রথম গ্রুপটাই হচ্ছে অ্যালডোজ গ্রুপ, ঠিক আছে? CHO গ্রুপ, অ্যালডিহাইড গ্রুপ। সো গ্লুকোজ ইজ আ অ্যালডোজ সুগার। অ্যালডোজ সুগারের এটা হচ্ছে ওপেন চেন স্ট্রাকচার, দিস ইজ আ ওপেন চেন স্ট্রাকচার। এবার এটাই যখন ক্লোজ চেন ফর্ম করে, এরকম দেখতে লাগে, ঠিক আছে? এখানে ক্লোজ চেনটা কার মধ্যে ফর্ম হয়? দেখ, এখানে ফর্ম হচ্ছে এইখানে 1 আর 4 এর মধ্যে, 1 আর 4 এর মধ্যে বন্ডিং হচ্ছে, ঠিক আছে? দিয়ে এই চেনটা তৈরি হচ্ছে। সরি, 1 আর 5 এর মধ্যে বন্ডিং হচ্ছে, দিয়ে এই চেনটা তৈরি হচ্ছে। লাস্টের সঙ্গে হয় না, কেন? লাস্টে যেহেতু দুটো এইচ আছে, দুটো এইচ থাকলেও রিঅ্যাক্টিভিটি কমে যাচ্ছে। ঠিক তার আগেরটা হচ্ছে একটা এইচ আছে, তাই জন্য রিঅ্যাক্ট হচ্ছে। এবার আমি বলবো যে ক্লোজ চেন আর ওপেন চেনের মধ্যে ডিফারেন্স কি। একটা এলিমেন্ট বা একটা কম্পাউন্ড যখন ওপেন চেনে থাকে, সেটা অনেক বেশি রিঅ্যাক্টিভ হয়। মানে দেখ, প্রথমটা দেখ খোলা আছে, এখানে আমি যে কোনো জায়গা থেকে একটা এইচ বা ওইচ নিয়ে নিতে পারি, বিকজ ইট ইজ ভেরি মাচ রিঅ্যাক্টিভ। তো কোনো একটা কম্পাউন্ড কখনোই চাইবে না যে সে এরকম রিঅ্যাক্টিভ বা আনস্টেবল কন্ডিশনে থাকবে। সে সবসময় নিজেকে স্টেবল করতে চাইবে। তাই জন্য এই নিজেকে একটা, মানে একটা, তুই দেখ, ভাব না, একটা লাইন বেশি সেফ না একটা সার্কেল বেশি সেফ? অবশ্যই এটা সার্কেল বেশি সেফ, বিকজ ওটার এন্ড আর স্টার্টিং মিলে গেছে, গোল। তুই ওখানে কোথাও দিয়ে এন্টার করতে পারবি না, ওখানে কোথাও দিয়ে ইন্টারাপ্ট করতে পারবি না, কিন্তু একটা লাইনকে তুই ইন্টারাপ্ট করতে পারবি। দ্যাটস ওয়াই ও কী করে, নিজেকে ওটা ওই রকম একটা সাইক্লিক ফর্মে দিয়েছে। যেহেতু লাস্ট কার্বনটার সাথে পারে না, 1 নম্বর কার্বনে ফাংশনাল গ্রুপ আছে, সবসময় ফাংশনাল গ্রুপ ইন্টারাক্ট করবে। মানে এই কার্বনকে ট্রাই করে, কিন্তু পারে না, কারণ এখানে দুটো এইচ আছে, লিস্ট রিঅ্যাক্টিভ হয়ে যায়। তখন ও টার্গেট করে 5 নম্বরকে দিয়ে 1-5 এর মধ্যে বন্ডিং তৈরি হয়। কার্বোহাইড্রেটের মধ্যে যে বন্ডিংটা তৈরি হয়, সেই বন্ডিংটাকে কি বন্ডিং বলে? গ্লাইকোসাইডিক বন্ড।
তাই তো? গ্লাইকোসাইডিক বন্ড কার কার মধ্যে হচ্ছে? 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? আচ্ছা, গ্লাইকোসাইডিক বন্ড দু রকম হয়, একটা হচ্ছে ইন্টার গ্লাইকোসাইডিক বন্ড, একটা হচ্ছে ইন্ট্রা গ্লাইকোসাইডিক বন্ড। একটা ইউনিটের মধ্যে যদি গ্লাইকোসাইডিক বন্ড হয়, মানে একটাই কার্বোহাইড্রেটের ইউনিট আছে, মানে একটা স্যাকারাইডের ইউনিট আছে, তার মধ্যেই যদি বন্ড হয়, মানে এখানে একটাই গ্লুকোজ ইউনিট আছে, গ্লুকোজেরই দুটো কার্বনের মধ্যে বন্ড হচ্ছে, দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ইন্ট্রা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? 1,4 ইন্ট্রা গ্লাইকোসাইডিক বন্ড, ঠিক আছে? আচ্ছা, এবার একটা অ্যালডোজ সুগার দেখলাম, এবার একটা কিটোজ সুগার দেখি। কিটোন গ্রুপ আছে, দেখ কিটোন গ্রুপ হচ্ছে সি ডবল বন্ড ও গ্রুপ। আমরা জানি যেহেতু কার্বনের ভ্যালেন্সি 4 হয়, তাই জন্য সি ডবল বন্ড ও গ্রুপকে আমি প্রথমে রেখে ব্যালেন্স করতে পারবো না, ওই জন্য সি ডবল বন্ড ও গ্রুপটা সেকেন্ড পজিশনে থাকবে, ঠিক আছে? এটাও এরমভাবে চেন ফর্মেশন করবে, তার মানে 2 নম্বরে ফাংশনাল গ্রুপ আছে, 2 নম্বর গ্রুপ আবার 6 নম্বরকে টার্গেট করবে, কিন্তু 6 নম্বরে দুটো এইচ আছে, টার্গেট করতে পারবে না, সেখানে কি হবে? 2 নম্বর 5 নম্বরকে টার্গেট করবে, তাহলে 2 আর 5-এর মধ্যে বন্ডিং তৈরি হবে। তাহলে কার্বন কটা যাচ্ছে বন্ডিংয়ে? 1টা 2টো 3টে 4টে 5টা, মানে এর রিংটা কীরকম হবে? এটা কিন্তু একটা পেন্টোজ রিং হবে, দিয়ে এইখানে একটা আর এইখানে একটা, এখানে 1 নম্বরটা, এখানে 6 নম্বর কার্বনটা এক্সট্রা থাকবে। যখন কিটোজ সুগার হচ্ছে, মানে এটা যখন ফ্রুক্টোজের স্ট্রাকচার হচ্ছে, গ্লুকোজের স্ট্রাকচারটা কীরকম ছিল? গ্লুকোজের স্ট্রাকচার ছিল হেক্সোজ, কারণ 5 জন ভেতরে চলে গেছিল, 5 জন চলে গেছে আর একটা অক্সিজেন, আর এখানে কি হচ্ছে? এখানে তো 4 জন যাচ্ছে, 4টে কার্বন একটা অক্সিজেন, তাই জন্য বন্ডিংটা এরকম হচ্ছে। 1 নম্বরে একটা এক্সট্রা চেনে কার্বন আছে, 6 নম্বরে একটা এক্সট্রা চেনে কার্বন আছে, এখানেও গ্লাইকোসাইডিক বন্ডিং হচ্ছে, এখানেও ইন্ট্রাগ্লাইকোসাইডিক বন্ডিং হচ্ছে, কিন্তু এখানে ইন্ট্রাগ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে কার মধ্যে? 2 আর 5 এর মধ্যে, 2 নম্বর কার্বন আর 5 নম্বর কার্বনের মধ্যে ইন্ট্রাগ্লাইকোসাইডিক বন্ড হচ্ছে, আর প্রথমটা ছিল 1-এর সাথে 5 নম্বরে ইন্ট্রাগ্লাইকোসাইডিক বন্ড। এরপরে চলে আসছি ডাইস্যাকারাইড, যখন দুটো গ্লুকোজের ইউনিট একসাথে বন্ড করে থাকে, দ্যাট উইল বি কল্ড আ ডাইস্যাকারাইড ইউনিট। ডাইস্যাকারাইড ইউনিটে সবার প্রথমে দেখানো হয়েছে ওয়ান অফ দ্য মোস্ট সিম্পলেস্ট ফর্ম, দ্যাট ইজ কল্ড মাল্টোজ। মাল্টোজে কি হয়েছে? দেখ, দুটো গ্লুকোজের মধ্যে বন্ডিং হয়েছে, এবার কিন্তু আর ইন্ট্রাগ্লাইকোসাইডিক বন্ড থাকার পাশাপাশি নতুন একটা বন্ড ইনভলভ হলো, সেটা হচ্ছে ইন্টারগ্লাইকোসাইডিক বন্ড, মানে when the bond is between two carbohydrate unit, then it will be called ইন্টারগ্লাইকোসাইডিক বন্ড। দেখ, এখানে একটা গ্লুকোজ ইউনিট, এখানে একটা গ্লুকোজ ইউনিট, এদের দুজনের মধ্যে বন্ডিং আছে। এবার ইন্টারগ্লাইকোসাইডিক বন্ডিংয়ের একটা ওরিয়েন্টেশনের ব্যাপার থাকে। দেখ, এদের দুজনেরই নিচের হাতটা এসে ও এর সাথে বন্ড করেছে, তাহলে বন্ডিংয়ের ওরিয়েন্টেশন বা দিক দুজনেরই একই দিকে। যখন দুটো কম্পাউন্ড পাশাপাশি আছে এবং তাদের বন্ডিংয়ের ওরিয়েন্টেশন দুজনেরই ফ্রম দ্য ডাউন হ্যান্ড অর ফ্রম দ্য বটম হ্যান্ড, বন্ডিং ওরিয়েন্টেশন যেহেতু সেম দিকে, তাহলে এই ধরনের বন্ডিংকে আমি বলবো আলফা 1,4 গ্লাইকোসাইডিক বন্ড, মানে এর একের সাথে এর 4 নম্বর কার্বন রিঅ্যাক্ট করেছে। আলফা বললাম কারণ এদের কি আছে? বন্ডিং ওরিয়েন্টেশন সেম দিকে আছে। এবার এটাই যদি বন্ডিং ওরিয়েন্টেশন ডিফারেন্ট সাইডে থাকতো, দেখ একজনের ও ওপরের হাত থেকে বন্ড করেছে, একজনের নিচের হাত থেকে বন্ড করেছে, তখন সেই ধরনের বন্ডিংকে আমি বলবো বিটা গ্লাইকোসাইডিক বন্ড। দুটোই ইন্টারগ্লাইকোসাইডিক বন্ড, যেহেতু দুটো ডিফারেন্ট ইউনিটের মধ্যে বন্ড হচ্ছে। প্রথমটা আলফা, কারণ বন্ডিংয়ের ওরিয়েন্টেশন দুজনেরই নিচের দিকে, আর দ্বিতীয়টা কি? বিটা, যেহেতু একজনের ওপরের দিকে বন্ডিংয়ের ওরিয়েন্টেশন, একজনের নিচের দিকে বন্ডিংয়ের ওরিয়েন্টেশন। আমাদের বডি যত রকম কার্বোহাইড্রেট ইউনিট আছে যাদের মধ্যে আলফা গ্লাইকোসাইডিক বন্ড আছে, সেগুলো ডাইজেস্ট করতে পারে। আমাদের বডি বিটা গ্লাইকোসাইডিক বন্ডকে ডাইজেস্ট করতে পারে না। একটা ফুড যখন হজম হয়, কোনো একটা এনজাইম কিন্তু এই বন্ডগুলোকেই ব্রেকডাউন করে, দি সিম্পলার সাবস্টেন্স হয়। তো আমাদের বডিতে বিটা গ্লাইকোসাইডিক বন্ড বানার জন্য কোনো এনজাইম নেই, আমাদের বডি শুধু আলফা গ্লাইকোসাইডিক বন্ডকে ব্রেক ডাউন করতে পারে। আমাদের বডিতে শুধু বিটা গ্লাইকোসাইডিক বন্ড ভাঙার একটাই এনজাইম, সেটা রেনিন, সেটা শুধু কেসিনকেই ব্রেক ডাউন করতে পারবে, অন্য কাউকে পারবে না। সেলুলেজ বলে যে এনজাইমটা থাকা উচিত, সেটা আমাদের ক্ষেত্রে নেই। আচ্ছা, তো এই মাল্টোজের স্ট্রাকচার দেখালাম, সুক্রোজের স্ট্রাকচার দেখালাম, এই যে ল্যাকটোজের স্ট্রাকচারটাও দেখ, ল্যাকটোজের ক্ষেত্রে বিটা গ্লাইকোসাইডিক বন্ড থাকে, বাট এটা ভাঙার জন্য আমাদের বডিতে আছে রেনিন। ঠিক আছে, কোথায় থাকে রেনিন? রেনিন থাকে হচ্ছে আমাদের স্টমাকের মধ্যে, তাই তো, যেটা প্রো রেনিন ফর্মে থাকে। রেনিন সবার ক্ষেত্রে থাকে না, যাদের ক্ষেত্রে থাকে না তাদের ক্ষেত্রে ল্যাকটোজ ইনটলারেন্স থাকে। আচ্ছা, এরপরে আর কি আছে? অলিগোস্যাকারাইডের কথা বললাম, 3 থেকে যদি 7টা বা 10টা অবধি তৈরি হয় তাহলে সেটা হচ্ছে অলিগোস্যাকারাইড, আর তার উপরে গেলে সেটা পলিস্যাকারাইড। পলিস্যাকারাইড ইউনিট দুই রকমভাবে থাকতে পারে, একটা হচ্ছে সিম্পল চেনে থাকতে পারে, একটা হচ্ছে ব্রাঞ্চ চেনে থাকতে পারে। সিম্পল চেন আর ব্রাঞ্চ চেনের মধ্যে ডিফারেন্স কি? সিম্পল চেন মানে ধর কার্বন কার্বন, এই জিনিসটা দেখ, তাহলে বুঝতে পারবে। এটা হচ্ছে একটা ব্রাঞ্চ চেন দেখেছি। সিম্পল চেন মানে একদম টানা শুধু কার্বন, ধর পরপর কার্বন ইউনিট, ধর পরপর 30টা গ্লুকোজ আছে, সো দিস ইজ আ সিম্পল চেন। এবার এইখানে দুটো জায়গা থেকে ধর দুটো ব্রাঞ্চ বেরিয়েছে, তাহলে সেটা হয়ে গেল ব্রাঞ্চ চেন। তাহলে
পলিস্যাকারাইড দু রকম হয়, একটা হচ্ছে সিম্পল চেন পলিস্যাকারাইড আর একটা হচ্ছে ব্রাঞ্চ চেন পলিস্যাকারাইড। ঠিক আছে, এখানে দু রকমই দেখানো হয়েছে। আচ্ছা, এর যে মাল্টিপল ফর্মসগুলো আছে একটু ওগুলো দেখবি, যেমন ইনসুলিন আছে, সেলুলোজ আছে, এগুলো হচ্ছে ব্রাঞ্চ চেনের মাল্টিপল ফর্ম। কাইটিন আছে, পেকটিন আছে। আমাদের বডি ব্রাঞ্চ চেন ডাইজেস্ট করতে পারে না ভালো মতো, ঠিক আছে, আমাদের বডি সিম্পল চেন পলিস্যাকারাইড নিয়ে কাজ করতে পারে। এই যে পলিস্যাকারাইডগুলো বললাম, এদের মধ্যে একটা স্পেশাল কাইন্ড অফ পলিস্যাকারাইডের কথা বলা হয়, সেটা হচ্ছে মিউকো পলিস্যাকারাইড। মিউকো পলিস্যাকারাইড এমন একটা এলিমেন্ট, হয়তো নামটা শুনে থাকবি, কাদের ক্ষেত্রে থাকে মনে আছে? প্রোক্যারিওটিক সেলের সেল ওয়ালে পাওয়া যায় মিউকো পলিস্যাকারাইড আর পেপটাইডোগ্লাইকান। এটা একটা স্লাইমি লেয়ার। মিউকো পলিস্যাকারাইড মানে যেটা মিউকাস থাকে, মিউকো থেকে মিউকাস, এনিথিং that resembles with a mucus or mucosal layer or mucus like substance will be called a mucosaccharide, মানে যেটাই স্লাইমি হবে, ঠিক আছে, সেটাকেই মিউকোপলিস্যাকারাইডের গ্রুপে ফেলা হয়। আচ্ছা, এবার আমরা যাচ্ছি হচ্ছে প্রোটিনের সেকশনে। প্রোটিনের মধ্যে সিম্পলেস্ট ফর্ম যেটা কি, প্রোটিন কী দিয়ে তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি হয়। একটা অ্যামাইনো অ্যাসিডের ইউনিটটা কীরকম দেখতে হয়? এরকম দেখতে হয়। অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কী থাকে? একটা NH2 গ্রুপ থাকে, এই যে NH2 গ্রুপ থাকে, একটা C ডবল বন্ড O গ্রুপ থাকে, এই C ডবল OH গ্রুপ যেটাকে কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ বলে, আর একটা ফাংশনাল গ্রুপ থাকে। এই হচ্ছে একটা স্ট্রাকচার, অ্যামাইনো অ্যাসিডের স্ট্রাকচার। তাহলে অ্যামাইনো অ্যাসিডের মধ্যে কী কী আছে? কার্বক্সিলিক অ্যাসিড গ্রুপ আছে, অ্যামাইনো অ্যাসিড গ্রুপ আছে, আর ফাংশনাল গ্রুপ আছে। এক একটা অ্যামাইনো অ্যাসিড আরেকটা অ্যামাইনো অ্যাসিডের সাথে কী বন্ড দিয়ে তৈরি হয়? পেপটাইড বন্ড দিয়ে জোড়া থাকে। যেমন একটা মনোস্যাকারাইড আরেকটা মনোস্যাকারাইডের সঙ্গে বা নিজেদের মধ্যে গ্লাইকোসাইডিক বন্ড শেয়ার করছিল, সেরকমভাবে প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিডগুলো নিজেদের মধ্যে কী বন্ড শেয়ার করে? না, পেপটাইডিক বন্ড শেয়ার করে। এবার পেপটাইড বন্ড শেয়ার করে যে প্রোটিনগুলো তৈরি হয়, প্রোটিন মাল্টিপল টাইপ হয়। যেমন এটা হতে পারে সিম্পল বন্ডিং, দেখ একজনের কার্বক্সিলিক অ্যাসিডের গ্রুপ একজনের অ্যামিনো অ্যাসিডের সঙ্গে রিয়াক্ট করছে, দিয়ে HOH শেয়ার করে বেরিয়ে যাচ্ছে, দিয়ে বন্ডিং তৈরি হচ্ছে। দিস ইজ আ পেপটাইড বন্ডিং, সিম্পল পেপটাইড বন্ডিং, ঠিক আছে। আচ্ছা, প্রোটিনের কিছু মাল্টিপল মানে একটু কমপ্লেক্স স্ট্রাকচার দেখা যায়, যেগুলোকে বলা হয় সেকেন্ডারি প্রোটিন। সেকেন্ডারি প্রোটিনে কী হয়? ধর এই একটা প্রোটিন চেন আছে, এই একটা প্রোটিন চেন আছে, দুটোর মধ্যেই পেপটাইড বন্ডিং আছে। এবার এই পাশাপাশি থাকা দুটো প্রোটিন চেন আবার নিজেদের মধ্যে সেকেন্ডারি বন্ডিং তৈরি করছে। এই একটা প্রোটিন চেন এ, এই একটা প্রোটিন চেন বি, এরা নিজেদের মধ্যে তো পেপটাইড বন্ডিং তৈরি করে আছেই। এবার পাশাপাশি থাকার জন্য এরা নিজেদের মধ্যে সেকেন্ডারি বন্ডিং তৈরি করছে, তখন সেটাকে আমি বলবো এটা সেকেন্ডারি প্রোটিন, আর এই মডেলটার নাম হচ্ছে বিটা প্লেট। এবার আরেকটা হয়, সেটা হচ্ছে আলফা হেলিক্স। ধর এই একটা প্রোটিন আছে যেটা হেলিক্স তৈরি করে আছে। এবার হেলিক্স তৈরি করার জন্য ধর প্রোটিনের অ্যামাইনো অ্যাসিড সাব ইউনিটগুলো, এইখানে যে অ্যামাইনো অ্যাসিডটা আছে এই অ্যামাইনো অ্যাসিডটা খুব কাছাকাছি, বা এই অ্যামাইনো অ্যাসিডটা খুব কাছাকাছি, তখন কি হয়? ওরা টোটালটাই তো পেপটাইড বন্ড শেয়ার করছে। এবার পাশাপাশি দুজন থাকার জন্য এরা নিজেদের মধ্যে সেকেন্ডারি পেপটাইড বন্ডও তৈরি করে। মানে প্রোটিনের মধ্যে সিঙ্গল পেপটাইড বন্ড ছাড়া যদি সেকেন্ড টাইপের কোনো বন্ডিং তৈরি হয়, পেপটাইড বন্ডিং বা হাইড্রোজেন বন্ডিংও হতে পারে, সেই ধরনের বন্ডিংকে আমি বলবো হচ্ছে সেকেন্ডারি বন্ডিং, এবং সেই ধরনের প্রোটিনকে আমি বলবো সেকেন্ডারি প্রোটিন। হেলিক্যাল স্ট্রাকচারে বন্ডিংটা হেলিক্যালের মধ্যে কি এই ইউনিট রুল আছে, এই ধর একটা ইউনিট, 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 ইউনিটগুলোর মধ্যে তো বন্ডিং আছে, এই পেপটাইড বন্ডিং। এর পাশাপাশি থাকার জন্য ধর হাইড্রোজেন বন্ডিং তৈরি হয়েছে আমাদের মধ্যে। সেকেন্ডারি বন্ডিং যেই দেখা যাবে, দ্যাট উইল বি আন্ডার সেকেন্ডারি প্রোটিন। টার্সিয়ারি প্রোটিন কিসের ক্ষেত্রে দেখা যায়? টার্সিয়ারি প্রোটিন হচ্ছে প্রোটিন হেলিক্সের ক্ষেত্রে দেখা যায়। এই একটা প্রোটিন আছে, এই একটা প্রোটিন আছে, এইটা এরা প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল চেন। আবার কি হয়েছে, এরা যেহেতু সব পাশাপাশি আছে, তখন কি হয়েছে, এরা পাশাপাশি থাকার জন্য এদের মধ্যে আবার এইখানে একটা বন্ডিং তৈরি হয়েছে মাঝে। তাহলে মাল্টিপল সেকেন্ডারি প্রোটিন বা প্রাইমারি প্রোটিনের মধ্যে আবার যখন বন্ডিং তৈরি হয়েছে, সেটা টার্সিয়ারি। আর কোয়াটারনারি কি? কোয়াটারনারি সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের এই চেন আছে, হিমোগ্লোবিনের এই দুটো বিটা চেন, দুটো আলফা চেন। এবার এদের মধ্যে আবার কানেকশন থাকে। অ্যাকচুয়ালি জিনিসটা হ্যাশট্যাগের মতো দেখতে হয়, এই একটা থাকে, এই একটা থাকে, এই একটা থাকে, এই একটা থাকে, প্রত্যেকটা সেকেন্ডারি প্রোটিন। এবার সেকেন্ডারি প্রোটিনগুলো নিজেদের 1 2 3 4 চারটে জায়গায় ওভারল্যাপ করে থাকে, তাই জন্য এটা টার্সিয়ারি কোয়াটারনারি স্ট্রাকচারের মধ্যে ফেলা হয়। ঠিক আছে, হলো। এবার প্রোটিনের যে প্রপার্টিসগুলো আছে, এগুলো একটু দেখবি। প্রোটিন কী দিয়ে তৈরি হয়, প্রোটিনের ফিজিক্যাল প্রপার্টিস, কেমিক্যাল প্রপার্টিস, মোরাললেস আমি স্ট্রাকচারগুলো বলে দিলাম। এরপরেই যদি চলে আসি, তাহলে লিপিডসে চলে আসতে হবে। আচ্ছা, প্রোটিনের আরেকটা জিনিস আছে, ওইটা একটু বলে দিই। প্রোটিনকে দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে সিম্পল প্রোটিন, একটা হচ্ছে কনজুগেটেড প্রোটিন। সিম্পল আর কনজুগেটেড প্রোটিনের মধ্যে কী ডিফারেন্স আছে? যেখানে প্রোটিন শুধুমাত্র প্রোটিন, মানে প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়েই যদি তৈরি হয়, দ্যাট উইল বি কল্ড আ সিম্পল প্রোটিন। আর কনজুগেটেড প্রোটিন হচ্ছে প্রোটিনের মধ্যে যদি নন প্রোটিনেশিয়াস কিছু মিশে থাকে, তাহলে সেটাকে আমি বলবো কনজুগেটেড প্রোটিন। আর নন প্রোটিনেশিয়াস পার্টটাকে সবসময় কী বলা হয় মনে আছে? প্রস্থেটিক গ্রুপ। মনে করছে? প্রস্থেটিক গ্রুপ।
কি বললাম, প্রোটিনের মধ্যে যদি শুধু অ্যামাইনো অ্যাসিড ইউনিট থাকে তাহলে সেটাকে আমি বলবো সিম্পল প্রোটিন। আর কনজুগেটেড প্রোটিন কখন বলবো, যখন প্রোটিন প্লাস নন প্রোটিনেশিয়াস পার্ট, আর নন প্রোটিনেশিয়াস পার্টটাকে আমি বলবো কি প্রস্থেটিক গ্রুপ। এক্সাম্পল কি, লাইপোপ্রোটিন, গ্লাইকোপ্রোটিন এটসেট্রা। এরকমভাবেই আমি যদি লিপিডের স্ট্রাকচারে চলে যাই, লিপিডের স্ট্রাকচারে কি বন্ডিং থাকে, লিপিডের ক্ষেত্রে এস্টার বন্ডিং দেখা যায়। যেমন এই ক্ষেত্রে যেমন আমরা শুনেছি ফসফোডাই এস্টার বন্ডস, সেরকম। যেমন এক্ষেত্রে পড়লাম, প্রথমে পড়লাম গ্লাইকোসাইডিক, তারপরে পড়ছি আমরা পেপটাইড, আর এর ক্ষেত্রে লিপিডের ক্ষেত্রে দেখা যায় হচ্ছে এস্টার বন্ড। আর লিপিড তৈরি হয় দুটো জিনিস দিয়ে, একটা হয় ফ্যাটি অ্যাসিড আর একটা হচ্ছে গ্লিসারল। এই দুটো ইউনিট নিলে তৈরি হয় একটা হচ্ছে লিপিড। লিপিডের মধ্যে একটা থাকে গ্লিসারল হেড আর থাকে হচ্ছে ফ্যাটি অ্যাসিডের টেল। এই দুটো জিনিস নিজেদের মধ্যে কি ডাইএস্টার বন্ডিং শেয়ার করে। ঠিক আছে, লিপিডের যদি আমি গ্রুপ করি, লিপিডকে কী কী ভাগে ভাগ করা হয়, লিপিডের মধ্যে সবার প্রথমে আছে হচ্ছে দেখ সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন আর ডিরাইভড প্রোটিন। সিম্পল প্রোটিন, কনজুগেটেড প্রোটিন আর ডিরাইভড প্রোটিন ডিফারেন্স কি? সরি, লিপিডকে যদি আমি ক্লাসিফিকেশন করি, লিপিডের ক্লাসিফিকেশন যদি করি, সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে সিম্পল লিপিডস। সিম্পল লিপিড হচ্ছে শুধুমাত্র লিপিড। ঠিক আছে, এবার শুধুমাত্র লিপিডকে আবার দুটো ভাগে ভাগ করা হয়। একটা গ্রুপ হচ্ছে শুধুমাত্র ফ্যাটি অ্যাসিড আর গ্লিসারল দিয়ে তৈরি হবে, অনলি Fa প্লাস গ্লিসারল। আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস এনি আদার অ্যালকোহল আদার দ্যান গ্লিসারল। দুটো গ্রুপ। আবার বলছি, সিম্পল লিপিডকে দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস গ্লিসারল যারা হয় সিম্পলেস্ট ফর্ম, আর একটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড প্লাস এনি অ্যালকোহল গ্রুপ, এনি অল রাদার দ্যান গ্লিসারল, এনি অ্যালকোহল। আরেকটা গ্রুপ কি হয়, কনজুগেটেড, আগেরটার মতো। লিপিডের সঙ্গে যখন নন লিপিড কোনো পার্ট মিশে থাকে সেটাকে বলবো আমি কনজুগেটেড। কনজুগেটেডের এক্সাম্পল কি, লাইকোপ্রোটিন, গ্লাইকোলিপিড, লাইকোপ্রোটিন দুটোই। লিপিড প্লাস প্রোটিন, লিপিডের সাথে প্রোটিন মিশে আছে, বা গ্লাইকোপ্রোটিন বা গ্লাইকোলিপিড, লিপিড প্লাস গ্লুকোজ। এটাকেও আমি বলবো নন লিপিড পার্টটাকে আমি বলবো প্রস্থেটিক গ্রুপ। আরেকটা হয় হচ্ছে ডিরাইভড লিপিডস। ডিরাইভড মানে এরা ডাইরেক্ট লিপিড প্রোডাক্ট না, বাই প্রোডাক্ট, লিপিডের বাই প্রোডাক্ট, টারপিন তেল, ভিটামিন ডি, ভিটামিন ই, ভিটামিন কে, এগুলো সব হচ্ছে লিপিড থেকে ডিরাইভ প্রোডাক্ট। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমার লিপিড। সিম্পল লিপিড কমপ্লেক্স, এই যে লিপিডের মধ্যে এরমভাবে বন্ডিং শেয়ার হয়। এইটা হচ্ছে গ্লিসারলের চেন, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিডের চেন। দেখ তিনজনা পাশাপাশি এইচ বন্ডিং শেয়ার করছে, দিয়ে এই বন্ডিংটাকে আমি বলছি এস্টার বন্ড। এই ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচার অনেক সময় কোয়েশ্চেন 1 নম্বরের কোয়েশ্চেন হিসেবে দেয়, এটা একটু দেখে রাখবি ট্রাইগ্লিসারাইডের স্ট্রাকচারটা। আর কিছুই না, CH2OH, CHOH আর CH2OH, এটা হচ্ছে গ্লিসারল। তার পাশে ফ্যাটি অ্যাসিড, ফ্যাটি অ্যাসিডের স্ট্রাকচার জানিস নিশ্চয়ই। পাশাপাশি লিখবি এইচগুলো নিবি গ্লিসারলের থেকে, OH নিবি পাশের জনার থেকে, ফ্যাটি অ্যাসিড থেকে। HOH বন্ড মেরে দিবি, ব্যাস হয়ে গেল স্ট্রাকচার, ইজি স্ট্রাকচার। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আর কিছু তো এইখানে এনজাইমের জায়গাটা আছে, এনজাইমের জায়গাটা বলে দিই। আচ্ছা, এনজাইম কি? এনজাইম হচ্ছে, আচ্ছা ইয়ের স্ট্রাকচারটা আছে একটু বলে দিই। নিউক্লিওটাইড, হ্যাঁ, ডিএনএ আরএনএ স্ট্রাকচার, সরি আমি ভুলে গেছিলাম। ডিএনএ আরএনএ কি দিয়ে তৈরি হয়? ডিএনএ আরএনএ তৈরি হয় হচ্ছে নিউক্লিওটাইডস দিয়ে বা নিউক্লিওসাইডস। নিউক্লিওসাইড আর নিউক্লিওটাইডের মধ্যে ডিফারেন্স কি? একটা ডিএনএ মধ্যে নিউক্লিওটাইডের মধ্যে কি কি থাকে? একটা থাকে হচ্ছে ফসফরিক অ্যাসিড গ্রুপ, একটা থাকে হচ্ছে নাইট্রোজেন বেস, আর একটা থাকে হচ্ছে পেন্টোজ সুগার। এই তিনটে জিনিস নিয়ে তৈরি হয় হচ্ছে একটা নিউক্লিওটাইড। মানে এই হচ্ছে একটা নিউক্লিওটাইডের ইউনিট, একটা পেন্টোজ সুগার, একটা নাইট্রোজেন বেস, আর একটা হচ্ছে ফসফরিক অ্যাসিড। এবার এখান থেকে যদি আমি ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিই তাহলে সেটাকে আমি বলবো নিউক্লিওসাইড। যেমন একটা টিস্যুর স্ট্রাকচারাল কম্পাউন্ড বা একটা অর্গানের স্ট্রাকচারাল কম্পাউন্ড ইজ সেল, সেরকম একটা ডিএনএ বা আরএনএ স্ট্রাকচারাল কম্পাউন্ড ইজ নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড তৈরি হয় হচ্ছে ফসফরিক অ্যাসিড, নাইট্রোজেন বেস আর পেন্টোজ সুগার দিয়ে। ঠিক আছে, পেন্টোজ ফসফরিক অ্যাসিডটাকে বাদ দিলে নিউক্লিওসাইড। ঠিক আছে, মানে এরমভাবে মনে রাখতে পারিস, কোনো একটা জিনিসকে সাইড করে যেটা আসছে সেটা হচ্ছে সাইড, দ্যাট ইজ ফসফরিক অ্যাসিড বাদ দিয়ে আসছে নিউক্লিওসাইড। আর টোটালটাকে এক করলে টি ফর টোটাল, টি ফর টাইড, নিউক্লিওটাইড। ঠিক আছে,
নিউক্লিওটাইড হচ্ছে ফসফরিক অ্যাসিড, পেন্টোজ সুগার, নাইট্রোজেনাস বেস, এই তিনটে দিয়েই তৈরি হচ্ছে, ঠিক আছে? আর তৈরি হচ্ছে নিউক্লিওসাইড শুধুমাত্র ফসফরিক অ্যাসিড বাদ। আচ্ছা, নিউক্লিওটাইড আর নিউক্লিওসাইডের পরে যেটা বলতে হবে সেটা হচ্ছে রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার। দুটোর মধ্যে পার্থক্য আছে। রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগারের মধ্যে সব থেকে বড় যেটা ডিফারেন্স, আর কিচ্ছু না, একটা ছোট্ট জিনিস দেখলে বোঝা যাবে। এখানে দুটো জিনিস পাশাপাশি দেখানো হয়েছে, দেখ, রাইবোজ আর ডিঅক্সি রাইবোজ সুগার। একটু ফলো কর এদের কার্বন কাউন্টে, এদের দুজনার 3 নম্বর পজিশন আর 2 নম্বর পজিশনটা ফলো কর। ডিঅক্সি মানে কি? অক্সিজেন ছাড়া। রাইবোজ আরএনএ এর কাছে মানে রাইবোজ সুগারের কাছে সবসময় দুটো ফাংশনাল গ্রুপ থাকে, একটা থাকে হচ্ছে 3 নাম্বার পজিশনে আর একটা থাকে হচ্ছে 2 নাম্বার পজিশনে। এদের কাছে দুটো ফাংশনাল গ্রুপ আছে। আর ডিএনএ এর ক্ষেত্রে মানে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে শুধুমাত্র 3 নাম্বার পজিশনে ওই গ্রুপ থাকে। আবার বলছি, ডিএনএ আর আরএনএ এর মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে কোন জায়গায়? রাইবোজ সুগার আর ডিঅক্সি রাইবোজ সুগার। রাইবোজ সুগারের ক্ষেত্রে শুধুমাত্র রাইবোজ সুগারের ক্ষেত্রে 2 নাম্বার প্লাস 3 নাম্বার দুটো গ্রুপেই ফাংশনাল গ্রুপ থাকে, দুটো পজিশনেই ফাংশনাল গ্রুপ থাকে। 2 নাম্বার অ্যাজ ওয়েল অ্যাজ 3 নম্বর দুটো জায়গাতেই ফাংশনাল গ্রুপ থাকে। আর এর ক্ষেত্রে ডিঅক্সি রাইবোজ সুগারের ক্ষেত্রে শুধুমাত্র পজিশন নাম্বার 2 তে ফাংশনাল গ্রুপ থাকে, ঠিক আছে? যেহেতু ডিএনএ এর মধ্যে ফাংশনাল গ্রুপের নাম্বার একটা, তাহলে অবশ্যই ডিএনএ উইল বি মাচ মোর স্টেবল দেন আরএনএ। যার কাছে যত ফাংশনাল গ্রুপ সে তত বেশি রিয়াক্ট করতে চাইবে। এই জন্য আরএনএ কখনো জেনেটিক মেটেরিয়াল হয় না, বিকজ আরএনএ কাছে দুটো ফাংশনাল গ্রুপ। আরএনএ ইজ মাচ মোর রিয়াক্টিভ। ডিএনএ যেহেতু একটা ফাংশনাল গ্রুপ, তাই জন্য ওটা লেস রিয়াক্টিভ, তাই জন্য ডিএনএ ইজ আওয়ার জেনেটিক মেটেরিয়াল। বায়োটেকনোলজি দিয়েও এটা লেখা সম্ভব। আচ্ছা, এই নাইট্রোজেন বেস দুরকম হতে পারে, জানিস নিশ্চয়ই, পিউরিন আর পাইরিমিডিন। পিউরিন আর পাইরিমিডিন বেসের স্ট্রাকচার দরকার নেই, নামগুলো জানলেই হবে। যেমন পিউরিন বেসের মধ্যে পড়ে অ্যাডেনিন, গুয়ানিন, আর পাইরিমিডিন বেসের মধ্যে পড়ে থায়ামিন, সাইটোসিন আর ইউরাসিল। থায়ামিনকে করে হচ্ছে ইউরাসিল, রিপ্লেস করে আরএনএর ক্ষেত্রে, ঠিক আছে? এই ডিফারেন্সটা একটু দেখে রাখবি, সেরকম কিছু নেই। আচ্ছা, ডিএনএ স্ট্রাকচারটা যদি বলি, ডিএনএ দেখতে কীরকম হয়? ডিএনএ একটা ডবল হেলিক্স, ঠিক আছে? ডিএনএ দুটো স্ট্র্যান্ড থাকে, একটা স্ট্র্যান্ড থাকে 5 প্রাইম টু 3 প্রাইম, একটা থাকে 3 প্রাইম টু 5 প্রাইম। দুটো স্ট্র্যান্ড একজন আরেকজনকে কয়েল করে থাকে। এবার কয়েলিংটা রাইট হ্যান্ডেড কয়েলিংও হতে পারে, মানে ক্লকওয়াইজ কয়েলিং, আবার লেফট হ্যান্ডেড কয়েলিং বা অ্যান্টি ক্লকওয়াইজ কয়েলিংও হয়। মোস্ট অফ দ্য ডিএনএ আর রাইট হ্যান্ডেড কয়েলিং, শুধুমাত্র জেড ডিএনএ বলে যে ডিএনএটা দেখা যায়, যেটা তোদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে লেফট হ্যান্ডেড কয়েলিং শুধু, ঠিক আছে? ডিএনএর মধ্যে যে বেসিক ইউনিটগুলো আছে, যেমন ডিএনএর একটা কয়েল হচ্ছে টোটাল একটা কয়েল থেকে আরেকটা কয়েলের ডিস্টেন্স, মানে দুটো ইউনিটের মধ্যে ডিস্টেন্স হচ্ছে, দুটো স্ট্যান্ডের মধ্যে ডিস্টেন্স হচ্ছে ওই 20 অ্যাংস্ট্রম মতো হয়, ঠিক আছে? দুটো স্ট্যান্ডের মধ্যে একটা পুরো ইউনিটের ডিস্টেন্স হচ্ছে 34 অ্যাংস্ট্রম, ঠিক আছে? একটা পুরো লুপে। আর একটা লুপে 10টা করে বেস থাকে, একটা লুপে 10টা করে বেস থাকে, এবং প্রত্যেকটা বেসের মধ্যে তাহলে ডিস্টেন্স কত হবে? টোটাল ডিস্টেন্সটা যদি 34 অ্যাংস্ট্রম হয় একটা লুপে, আর একটা বেস যদি একটায় যদি 10টা করে বেস থাকে একটা লুপে, তাহলে ইন্ডিভিজুয়ালে হবে হচ্ছে 3.4 অ্যাংস্ট্রম প্রত্যেকটার মধ্যে। 34/10 মানে 3.4 অ্যাংস্ট্রম, ঠিক আছে? প্রত্যেকটা বেস দুটো বেসের মধ্যে ডিফারেন্স হবে 3.4 অ্যাংস্ট্রম। আর এখানে বন্ডিং কি দেখা যাবে? দুটোই হচ্ছে বন্ড। ডিএনএর মধ্যে কি হয়? পেন্টোজ ফসফেটের বন্ড থাকে। এবার দুটো নাইট্রোজেন বেস মুখোমুখি থাকে। এই ধর এখানে অ্যাডেনিন আছে, এখানে গুয়ানিন আছে, এরা দুজনের মধ্যে হাইড্রোজেন বন্ডিং দেখা যায়। হাইড্রোজেন বন্ডিং কীরকম হয়? এই অ্যাডেনিন আর গুয়ানিন বলছি না, অ্যাডেনিন আর থায়ামিন, যেহেতু পিউরিন বন্ডিং হয় না। আচ্ছা, এই যে বেসগুলোর কথা বললাম নাইট্রোজেন বেস, এগুলো সবসময় পিউরিন পাইরিমিডিন অপোজিট বন্ডিং হয়। কখনো একটা পিউরিনের সাথে বন্ডিং করে না, ঠিক আছে? সবসময় একটা পিউরিন একটা পাইরিমিডিনের সাথে বন্ডিং করে, ঠিক আছে? তাহলে পিউরিন বেসের মধ্যে কি আছে? অ্যাডেনিন, গুয়ানিন। সো যদি এখানে অ্যাডেনিন হয়, তাহলে অ্যাডেনিনের সবসময় থায়ামিন বন্ড করে, আর এদের মধ্যে ডাবল বন্ড হয়, হাইড্রোজেনের বন্ড। আর গুয়ানিনের সাথে সবসময় সাইটোসিনের বন্ড হয়, এটা ট্রিপল বন্ড হয়, ঠিক আছে? তো ডিএনএর মোটোটাই এরকম যে ডিএনএ দুটো স্ট্র্যান্ড একটা আপসাইড ডাউন হয়, মানে এই স্ট্র্যান্ডটাই যদি এরমভাবে থাকে গ্লুকোজ ইউনিটগুলো, তাহলে অন্যটাই আপসাইড ডাউন হবে এরকম, আপসাইড ডাউন হয়ে থাকবে, যাতে কি দুজনের 1 নাম্বার আর 1 নাম্বার পজিশন মুখোমুখি আসে। দুজনের 1 নাম্বার পজিশন মুখোমুখি আসলেই নাইট্রোজেন বেসগুলো মুখোমুখি এসে বসবে, তাহলেই ডবল বন্ড তৈরি হবে। বুঝতে পারলি তো? দুজনের যদি আপসাইড ডাউন, একটা আরেকটার মিরর যদি না হতো, তাহলে দুজনের 1 নাম্বার পজিশন কখনো মুখোমুখি আসতো না। আর যদি দুটো নিউক্লিওটাইডের 1 নম্বর পজিশন মুখোমুখি না আসে, তাদের মধ্যে কখনোই হাইড্রোজেন বন্ডিং তৈরি হবে না, তাহলে ডিএনএ স্ট্রাকচারটা তৈরি হতো না।
তো ডিএনএ কি কেন উল্টো হয় একটা স্ট্র্যান্ড আরেকটা স্ট্র্যান্ডে, বা মিরর কেন হয়, এটা একটা কারণ। বিকজ নাইট্রোজেন নাইট্রোজেন বন্ডিং না হলে ডিএনএ স্ট্রাকচারই ফর্ম হবে, দ্যাটস ওয়াই একটা স্ট্র্যান্ড সোজা হয় আর একটা স্ট্র্যান্ড আপসাইড ডাউন হয়। আরএনএ স্ট্রাকচার কি? আরএনএ একটা সিম্পল ফর্ম। আরএনএর মধ্যে কি থাকে? আরএনএর মধ্যে ক্যাপিং টেলিং এর কথা এখন বলবো না, যেহেতু তোরা এই জিনিসটার সঙ্গে পরিচিত নস, যখন ওইটা পড়াবো তখন বলবো, কোনো তো ওইটা ইয়ে হয়নি। তো আরএনএ এর ক্ষেত্রে স্ট্রাকচারটা কীরকম হয়? আরএনএ একটা সিঙ্গেল স্ট্র্যান্ডের স্ট্রাকচার। আরএনএ এর ক্ষেত্রে কি থাকে? রাইবোনিউক্লিক অ্যাসিড থাকে, এটা বেশি রিঅ্যাক্টিভ হয় যেটা বললাম, এটার নিউক্লিওটাইড বন্ডিং দেখা যায়, কিন্তু এখানে একখানাই স্ট্র্যান্ড থাকে। আচ্ছা, আর এইখানে যে টিআরএনএ স্ট্রাকচার আছে ওটা আমরা আলাদা করে ডিসকাস করব, এর মধ্যে ডিসকাস করবো না, যেহেতু টিআরএনএর সাথেও তোরা পরিচিত নস, আমরা এখনও পড়ানো বাকি আছে। এনজাইমের কথা একটু বলে দিই। এনজাইম কি? এনজাইম হচ্ছে এমন একটা প্রোটিনেশিয়াস কম্পাউন্ড যেটা কি করে, কোনো একটা রিয়াকশানে প্রেজেন্ট থাকে, রিয়াকশানে নিজে আনচেঞ্জ থাকে, বাট রিয়াকশানটাকে স্লো বা ফাস্ট করে, স্টিমুলেট করে বা ইনহিবিট করে, তাকে বলা হয় এনজাইম। তো এনজাইমের অ্যাক্টিভিটি যে জিনিসগুলোর উপর নির্ভর করে সেটা হচ্ছে কি টেম্পারেচার, মানে এনজাইমের কিছু প্রপার্টিস বলি। এনজাইম খুব টেম্পার স্পেসিফিক হয়, টেম্পারেচার স্পেসিফিক। একটা সার্টেন টেম্পারেচারে কাজ করবে, তার নিচে বা উপরে কাজ করবে। একটা সার্টেন পিএইচে কাজ করবে, তার নিচে বা উপরে কাজ করবে না। এটা সাধারণত প্রোটিনেশিয়াস নেচারের হয়। আর এদের সাবস্টেট স্পেসিফিসিটি থাকে। সাবস্টেট স্পেসিফিসিটি মানে যেমন একটা নির্দিষ্ট লগে একটা নির্দিষ্ট কী লাগে, সেরকম একটা নির্দিষ্ট সাবস্টেটের সঙ্গে সবসময় একটা নির্দিষ্ট এনজাইমই রিয়াক্ট করে। আর এনজাইম আর সাবস্টেট যখনই রিয়াক্ট করবে এবং প্রোডাক্ট তৈরি হবে, প্রোডাক্টের স্ট্রাকচারাল চেঞ্জ হবে। মানে এরকম ধর একটা এনজাইম ছিল আর এরকম ধর একটা প্রোডাক্ট ছিল, এরা বাইন্ড করছে, কিন্তু যেই প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে, প্রোডাক্টটা তখন নিজের শেপটাকে চেঞ্জ করবে যাতে আর এনজাইমটা বাইন্ড না হতে পারে। ঠিক আছে? কী বললাম? এনজাইম প্রোটিনেশিয়াস হয়, এনজাইম টার্গেট স্পেসিফিক কাজ করে, এনজাইম নিজের আনচেঞ্জ থাকে, এনজাইম একটা নির্দিষ্ট পিএইচে কাজ করে, নির্দিষ্ট টেম্পারেচারে কাজ করে। ঠিক আছে? আচ্ছা, এনজাইমের কাজ কি? নর্মালি একটা জিনিস হয়, কোনো একটা রিয়াকশানের একটা ইগনিশন পয়েন্ট হয়। ধর সাপোজ আমি একটা জিনিসকে, একটা সাবস্টেন্স আছে, তো সাবস্টেন্সটাকে যদি আমি 100 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই বা 200 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দিই, তাহলে সেটা বি সাবস্টেন্সে কনভার্ট হচ্ছে। এবার এইখানেই যদি আমি একটা এনজাইম ইউজ করি, তাহলে দেখা যাচ্ছে সেটা 40 ডিগ্রি সিতে হয়ে যাচ্ছে। তাহলে ওই টেম্পারেচারটা বা ওই রিয়াকশানটার ইগনিশন পয়েন্টটাকেও ডাউন করছে, যাতে রিয়াকশানটা স্মুথলি হতে পারে। বোঝা গেল? এটা হচ্ছে এনজাইমের কাজ। আচ্ছা, এনজাইমের আর কিছু নেই। এনজাইমের ভাগগুলো একটু আছে, যেমন সিম্পল এনজাইম হয়, কনজুগেটেড এনজাইম হয়। সিম্পল এনজাইম মানে অনলি প্রোটিন দিয়ে যদি তৈরি হয়, আর যদি সেটা কনজুগেটেড হয় মানে প্রোটিন নন প্রোটিন দুরকম দিয়ে তৈরি হয়, তাহলে সেটাকে বলা হয় হচ্ছে কনজুগেটেড এনজাইম। ঠিক আছে? তো এই হচ্ছে এনজাইমের পার্টস। আর তো সেইভাবে এনজাইমের মধ্যে কী কী রকম এনজাইম আছে, যেমন বলেছে ট্রান্সফারেজ এনজাইম, অক্সিডো রিডাকটেজ এনজাইম। অক্সিডো রিডাকটেজের কাজ কি? অক্সিডেশন রিডাকশন করা। ট্রান্সফারেজের কাজ কি? কোনো একটা ফাংশনাল গ্রুপকে একজনের থেকে আরেকজনের কাছে ট্রান্সফার করা। হাইড্রোলেজের কাজ কি? যেখানে ওয়াটার বন্ড থাকবে সেই ওয়াটার বন্ডকে ব্রেকডাউন করবে। লাইজের কাজ কি? লাইজের কাজ হচ্ছে কোভ্যালেন্ট বন্ডিংকে ব্রেকডাউন করা। আইসোমারের কাজ কি? আইসোমারে কনভার্ট করা। লাইগেজের কাজ কি? গ্লুয়ের কাজ করে, কোনো দুটো স্ট্রাকচারকে জুড়তে হেল্প করে। ঠিক আছে? এগুলো হচ্ছে মেনলি এনজাইমের কাজ। আচ্ছা, বললাম এনজাইমের অ্যাকশন বললাম যে কী করে কাজ করে। আর একটা লাস্ট আছে হচ্ছে ইনডিউসড ফিট থিওরি। ইনডিউসড ফিট থিওরি মানে হচ্ছে যেটা বলছিলাম যে এনজাইমের একটা সার্টেন স্ট্রাকচার থাকে আর একটা সার্টেন স্ট্রাকচার থাকে সাবস্ট্রেটের। এবার সাবস্ট্রেটটা যখন এনজাইমের সাথে গিয়ে বাইন্ড করে, সাবস্ট্রেটের কী হয়? সাবস্ট্রেটের শেপ চেঞ্জ হয়ে যায় যখন সেটা প্রোডাক্টে কনভার্ট হয়ে যায়। এবার প্রোডাক্ট যখন কনভার্ট হয়ে যাচ্ছে, তখন সে আর কি বাইন্ড হয়ে থাকতে পারে না। এই ধর একটা এনজাইম আছে, এই ধর একটা সাবস্ট্রেট আছে, তো সাবস্ট্রেটের মধ্যে এনজাইম দিয়ে বাইন্ড করছে। এবার এনজাইম সাবস্ট্রেটের এমনভাবে শেপ চেঞ্জ হয়ে প্রোডাক্ট হচ্ছে যে ওখানে আর বাইন্ড হয়ে থাকতে পারছে না এনজাইমের সাথে, প্রোডাক্ট আলাদা হয়ে যাচ্ছে, এনজাইম আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো এই হলো এনজাইম।